দুষ্টু। চা কফি কি খাবেন বলুন? আগে বিশ্রাম নিই, তারপর ব্লেজার সাইডে রেখে সোফায় শুয়ে পড়লাম। মেঘলা আমার দিকে তাকিয়ে আছে। আম্মু কোথায়? রান্নাঘরে রান্নার লোকেদের সাথে রান্না করছে। আমার মান সম্মান সব শেষ করে দিল। কোথায় আছে, কার সাথে আছে কিছুই বলছে না। লোকে কত কটু কথা বলছে। এই বয়সে এসে যদি বাসা থেকে বউ বেরিয়ে যায় তাহলে কি অবস্থা হয়, সমাজ কি বলে। আমি থাকা সত্ত্বেও আবার বিরুদ্ধে গিয়ে গার্লফ্রেন্ডকে বিয়ে করেছিল। তাকে ছাড়া নাকি থাকতে পারবে না। এখন পরপুরুষের সাথে বেরিয়ে গিয়ে মুখে চুলকানি ঘষে দিয়েছে না। এত বড় একটা ছেলে দেখে কিভাবে পরপুরুষের সাথে বেরিয়ে যেতে পারে, ছি ছি। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ কেন? ওরে পেলে কি করব নিজেও জানি না। পুলিশের কাছে একটা জিডি করলেই তো হতো। যে লোকটা এসেছিল তাকে তো আমার সুবিধার মনে হয়নি। তার উপর আবার পিস্তলও ছিল। এতদিনে পুলিশ হয়তো খুঁজেও বের করে ফেলতো। শুধু লোক লজ্জার ভয়ে জিডি করলো না। এখন বলো সেই সম্মানটা কোথায়? উল্টো তো মানুষ আরও বেশি কথা বলছে। এখন মনে হচ্ছে তাই করতে হবে। আমি এক্ষুনি থানায় গিয়ে জিডি করছি। আব্বু উঠে থানায় যাবার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে থানায় গিয়ে জিডি করে। পরের দিন সকালে নাস্তা করছি, তখন কিছু পুলিশের আগমন ঘটে। সেটা একজন কাজের লোক এসে বলে যায়, আপনারা লিভিং রুমে বসেন, বস নাস্তা শেষ করে আসছে। মিস্টার পলাশ, আপনার নামে কিছু অভিযোগ পেয়েছি এবং কিছু প্রমাণ পেয়েছি, যেখানে আপনি একজন মহিলাকে জোর করে নিয়ে এসেছেন এবং তার বাসার লোকজনকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছেন। আর এটাও জেনেছি আপনি ওই মহিলাকে এখানে নিয়ে এসেছেন। তাই আমরা এই বাড়ি সার্চ করব। অফিসার মনে হয় ভুলে যাচ্ছে এই বাসাটা কার। চুপচাপ বসে থাকুন, বস আসলেই ওনার সাথে কথা বলুন এবং পারমিশন নিয়ে তল্লাশি করুন। আপনি কিন্তু আইনের কাজে বাধা দিচ্ছেন। আমরা আমাদের কাজ করে চলে যাব। অফিসার, আপনি কি একটু বেশি উঠছেন না? আপনার সিনিয়রকে কি ফোন দিতে হবে? চুপচাপ বসে থাকুন। নাস্তা শেষ করে লিভিং রুমে এসে সোফায় বসে পায়ের উপর পা তুলে বসলাম। অফিসার, কি প্রয়োজনে আসা হয়েছে? অফিসার আমার মুখের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে। তুমি সেই ছেলে না, যাকে ভার্সিটিতে মারপিট করার জন্য জেলে পাঠানো হয়েছিল? আমার যতটুকু মনে আছে, আজ থেকে 2 মাস আগে একজনকে হত্যা করার চেষ্টার দায়ে আদালত তোমাকে সেন্ট্রাল জেলে পাঠিয়েছিল। তোমাকে তো 5 মাসের জেল দেওয়া হয়েছিল। তাহলে আপনি কি এই বিষয়ে ডিসকাস করতে এসেছেন, না অন্য কোনো কারণ? আলিফ সাহেব একটি জিডি করেছেন যে ওনার সেকেন্ড ওয়াইফ বাসা থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন বলতে একজন লোক ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। তাই খুঁজতে খুঁজতে এখানে উপস্থিত হয়েছি। উনি আমার বাবা, আর আমি পলাশ ভাইকে দিয়ে আম্মুকে এখানে নিয়ে এসেছি। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনার বাবাকে কি উত্তর দেব? উনি তো জিজ্ঞেস করবেন বা খোঁজ নেবেন। অফিসারের কথা শুনে ফোন বের করে আব্বুর নাম্বারে কল দিলাম। কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই, তোর ফোন তোর কাছে কিভাবে গেল? আর তুই না জেলে? আমি জেল থেকে 2 মাস আগেই বেরিয়ে এসেছি, আর আম্মুকে খোঁজাখুঁজির প্রয়োজন নেই। আম্মু আমার সাথে আছে। আপনি আপনার বড় ওয়াইফ এবং আপনার বড় ছেলে মেয়েদের সাথে থাকেন। আমাদের নিয়ে আপনার টেনশন করা লাগবে না। কোথায় আছিস তোরা? আপনি জেনে কি করবেন বলুন? আমরা ভালো পরিবেশেই আছি এবং ভালো আছি। তোর মা এমনভাবে চলে যাওয়ার পর থেকে আমার সম্মান ধুলো মিশতে শুরু করেছে। সমাজ আর আশেপাশের লোকজন কত কিছু বলে তুই জানিস। তা বুঝতে পারছি, আপনাকে আগেই বলা উচিত ছিল। কিছুদিন পর আপনার বিবাহ বার্ষিকী, তখন আমরা উপস্থিত হয়ে সবার ভুল ভাঙিয়ে দেব। আপনার হারানোর সম্মান আবারও ফিরে আসবে। আশা করি আপনার এমন সম্মানহানি করার জন্য ক্ষমা করে দিবেন। কি আর বলবো, যা হবার হয়ে গেছে। তোরা কি এই বাসায় আসবি না? না, আর আপনাকে আরেকটা বিষয় জানাই। আর আরেকটা কথা হচ্ছে, আমি বিয়ে করেছি। বারে বেটা, বাহ। ছেলে বিয়ে করলো আর আমি জানলাম না। কিন্তু তোদের ঠিকানা তো বলবি। আম্মুর সাথে কথা বলে নেবেন। এখন আমি ফোন রাখলাম। ফোন কেটে অফিসারকে উদ্দেশ্য করে বললাম, অফিসার, আপনার প্রবলেম সলভ। এবার আর কোনো সমস্যা নেই। না, আর কোনো সমস্যা নেই।
কেস যখন সলভ তখন আমরা উঠি। ওনাদের রাস্তা দেখিয়ে দেন। অফিসার সহ বাকি পুলিশগুলো উঠে চলে গেল। পিছনে পিছনে পলাশ ভাই গেলেন। উঠে ভিতরে আসতেই দেখি মেঘলা বাইরে যাচ্ছে। কোথায় যাওয়া হবে? নিশ্চয়ই খরগোশ ধরতে। হুম, আপনি কি ভার্সিটিতে যাবেন? পড়াশোনা না করলে আম্মু পিটাবে। যান যান, তাদের সাথে গিয়ে খেলাধুলা করেন। ওয়াশরুমে এসে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। রুম থেকে বের হতেই দেখি মেঘলা বিছানায় বসে পা তুলাচ্ছে। কি ব্যাপার মিসেস? আপনি আপনার চুয়ের কাছে না গিয়ে রুমে কি করেন? এমনি এলাম। তাই? শার্ট পরে বোতাম লাগাতে লাগাতে বললাম, মিসেস আহমেদ কি আহমেদ নীলের প্রেমে পড়ল? না, তার ভাবসাব দেখে এমনই মনে হচ্ছে। আমি কিন্তু আগেই বলে রাখছি, আমার প্রেমে পড়ে লাভ নেই, কারণ আমার ঘরে বউ আছে। আয়নায় মেঘলার রিয়াকশন দেখার চেষ্টা করছি, কিন্তু হেদি তো অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। আয়না কিন্তু দেখাচ্ছে একজন অনেক লজ্জা পাচ্ছে। কোথায় না তো? আমি কি জন্য লজ্জা পেতে যাব? মুখটা এইদিকে ঘুরিয়ে বলেন, মুখের এক্সপ্রেশন তো দেখা যায় না। বোতাম লাগানো শেষে মেঘলার পাশে এসে দাঁড়ালাম। হঠাৎ আমার উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে ভয়ে সাইডে সরে গেল। থুতনি ধরে চেহারা দেখে বললাম, আমি মনে হচ্ছে একটু বেশি ভাবছি। সত্যি তো, মুখে কোনো এক্সপ্রেশন নেই। শয়তান ছেলে, দূর হন। এমনভাবে এসেছে একেবারে ভয় পাইয়ে দিয়েছে। তাই আবার আয়নার সামনে এসে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বললাম, এমনভাবে ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আপনি তো খরগোশ। আপনি তো নিজেই গতকাল বললেন। তাই আপনার মামাতো বোন ইয়াসমিনের সাথে আপনার কেমন সম্পর্ক? আমার কথা শুনে আমার দিকে তাকালো। আরে, আমার শত্রুর মেয়ে না। এই 1 মাস আগে উনি নিজে থেকে এসে পরিচয় হয়েছিলেন। উনি তো আমার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিয়েছিল। আমিও ফ্রেন্ডশিপ করেছি। বাবা করে আমার সাথে শত্রুতা, আর মেয়ে করেছে বন্ধুত্ব। কথাগুলো বলছি আর আয়নার দিকে তাকিয়ে মেঘলার এক্সপ্রেশন দেখছি। বেচারির মুখটা মলিন হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ওই মেয়েকে সেভাবে ট্রাস্ট করি না। আর সে তো সেদিন ওই লন্ডনে চলে গেছে। মেঘলার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল। আপনি তাকে কিভাবে চেনেন? আরে না না, ওনার সাথে কথা বলতে যাব কেন? আমাদের বিয়ে হয়েছে শুনে কংগ্রেচুলেশন জানিয়েছে। বলেছে যেন আপনাকে দুঃখ না দিই, না হলে নাকি আমাকে ধোলাই দিবে। এগুলো ডাহা মিছা কথা। না হলে এ যে আমাকে ধোলাই দিবে। মেঘলার ঠোঁটের হাসি এবার আরও স্পষ্ট হলো। রেডি হওয়া শেষ করে বললাম, এবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। কাঁধে ব্যাগ নিয়ে মেঘলার সামনে আসতেই বলল, আপনি কি ইয়াসমিনের সাথে কথা বলেন? সাবধানে যাবেন। আর যদি শুনি কোনো মেয়ের দিকে চোখ দিয়েছেন বা কোনো চক্কর চলছে, তাহলে ডিটারজেন্ট পাউডার ছাড়া এমনভাবে পরিষ্কার করব যে নিজের চেহারা নিজেই চিনতে পারবেন না। তাই? কেন মারবেনটা কেন? কারণ আপনি আমার হাজব্যান্ড। অন্য কোনো মেয়ের দিকে তাকানোর অনুমতি নেই। আচ্ছা, তাহলে বুঝি কেউ একজন একটু একটু করে পজিটিভ হয়ে যাচ্ছে। মেঘলা কিছু না বলে আমার শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, পজেসিভ হই আর যাই হই, কথা যেন মনে থাকে। না হলে পরে কিন্তু বলবেন না আগে থেকে সতর্ক করিনি। জি মহারানী, আপনার আদেশ মাথা পেতে নিলাম। এখন যান, ক্লাসে দেরি হয়ে যাবে। আর এমন ফর্মাল পোশাকে যাবার কি প্রয়োজন? আর গাড়ি নিয়ে যেতে কি হচ্ছে? এইসব এখন উপভোগ করবেন না তো কখন উপভোগ করবেন? আর একা একা যাচ্ছেন, যদি কোথাও কোনো অঘটন ঘটে যায়, আপনি একা একা যাবেন না। আমাদের শত্রুতার রুলস কি জানেন? এমনি সাপে নেউলের মতো যত পারো ঝগড়া করো, কিন্তু কাউকে হত্যা চেষ্টা বা কারো পরিবারে আঘাত করা যাবে না। এগুলো তো আপনার বড় শত্রুদের সাথে কন্ট্যাক্ট করা আছে, কিন্তু যারা এমনি ছোটোখাটো আছে তারা? আম্মুর থেকে শুনেছি ভার্সিটিতে মারপিট করার জন্য জেলে গেছিলেন। ওই ছেলে যদি প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করে বা আমার... ঠোঁটের উপর আঙ্গুল রেখে চোখের দিকে তাকিয়ে বললাম, আমাকে নিয়ে আপনার এত চিন্তা দেখে সত্যি খুব ভালো লাগছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজের নিরাপত্তার ব্যবস্থা রেখেই চলি। আজিজ সাহেব কখনো আমাকে একা ছাড়েন না। আশেপাশে সব সময় লোক থাকে, আর প্রয়োজনে আত্মরক্ষার ব্যবস্থাও আমার কাছে আছে। তাই আমাকে নিয়ে আমার সিনিয়র আপুর এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এ কথা বলার সাথে সাথে মুখ সরিয়ে আঙ্গুলে কামড় দিয়ে ধরল। আচ্ছা আপু না বউ, ওটা বউ হবে। ছেড়ে দিয়ে বলল, মনে থাকে যেন, সব সময় শুধু দুষ্টুমি।
জি, খুব মনে থাকবে। ওখান থেকে একটু সরে গিয়ে বললাম, আচ্ছা ভাই, সন্ধ্যার পরে দেখা হবে। ভার্সিটি শেষ করে আজ অফিসেও যেতে হবে। এত দেরি? এতক্ষণ আমি কি করব? আপনার মিনিজু আছে, আম্মু আছেন, পাখি আর খরগোশদের সঙ্গে খেলতে খেলতে সময় কেটে যাবে। তবে বুঝতে পারছি আপনার আসলে ওই বড় খরগোশটাকেই বেশি দরকার। কিন্তু কি করবে বলুন? ওর অনেক দায়িত্ব, অনেক কাজ। মেঘলা হেসে মাথা নাড়ালো। এত দেরি? এতক্ষণ আমি কি করব? আচ্ছা, আমার সুন্দর কিউট বউ যখন বলছে তখন গাড়ি নিয়েই যাব। আমার কথা শুনে মেঘলার মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। আমি নিচে নেমে আম্মুকে বলে বাইরে এলাম। গাড়িতে উঠে বসলাম। বের হওয়ার আগেই বডিগার্ডদের মেসেজ করেছিলাম, তাই তারা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। বাসা থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে ভার্সিটিতে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে বললাম, আপনারা এখন যান। আমি ফোন বা মেসেজ দিলে আবার চলে আসবেন। দুপুর 1টা নাগাদ এলেই হবে। তার আগেই আমার ক্লাস শেষ হয়ে যাবে। মাথা নাড়িয়ে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। 3টা ক্লাস শেষ হতে হতে দুপুর 1টা বেজে গেল। ব্যাগটা কাঁধে নিয়ে বাইরে বের হতেই দেখি গেটের সামনে কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়িটা দাঁড়িয়ে আছে। বডিগার্ডরা আমাকে দেখেই দরজা খুলে দিল। গাড়িতে উঠে বসলাম। অফিস চলুন, খুব তাড়াতাড়ি সবার নজরে চলে আসবো। তাতে কি, গাড়ি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে হেড অফিসের দিকে এগিয়ে চলল। জানালার বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম, 2 মাস আগেও আমি ছিলাম একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর আজ একই দিনে ক্লাস করে কোম্পানির চেয়ারম্যানের চেয়ারে বসতে যাচ্ছি। জীবনটা সত্যিই অদ্ভুত। প্রায় 30 মিনিট পর অফিসে পৌঁছে গেলাম। লিফট দিয়ে নিজের ফ্লোরে উঠতেই আজিজ সাহেব দ্রুত হেঁটে আমার সামনে এলেন। ভালো হয়েছে তুমি চলে এসেছো। জরুরি একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? কোম্পানির 5 বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্ট ঘাঁটতে গিয়ে বড় একটা গরমিল পেয়েছি। যত দেখছি ততই মনে হচ্ছে জুবাইর শুধু দুর্নীতি করেনি, অনেক প্রমাণও মুছে ফেলার চেষ্টা করেছে। এমন কিছু শুনে আমি থমকে গেলাম। ওনার দিকে তাকিয়ে বললাম, প্রমাণগুলো সুরক্ষিত রাখুন। আর যাদের উপর সন্দেহ আছে তাদের কাউকে যেন কিছু বুঝতে না দেওয়া হয়। আগে পুরো হিসাব বের করি, তারপর একেবারেই সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে, আপাতত কাউকে কিছু বুঝতে দিচ্ছি না, তবে আরেকটা সমস্যা আছে। বলুন। আগামী সপ্তাহে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং, সকল শেয়ার হোল্ডাররাও থাকবে। তোমাকে অফিসিয়ালি নতুন চেয়ারম্যান হিসেবে সবাইকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে হবে। ওটা কি সমস্যা? আমি তো ভাবলাম কোম্পানি আবার দেউলিয়া হয়ে গেছে। তোমার জন্য হয়তো না, কিন্তু ওরা অপেক্ষা করছে তুমি ভুল করো। একটা ভুল হবে বলেই এত ছোট একটা ছেলেকে চেয়ারম্যান বানানোর ফল এটাই। কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তাহলে ভুল করার সুযোগ দেওয়া যাবে না? এটাই চাই। হাঁটতে হাঁটতে অফিসে চলে আসি। চেয়ারে বসতে বসে আজিজ সাহেব কয়েকটা ফাইল আমার সামনে এগিয়ে দিলেন। এগুলো কোম্পানির বর্তমান অবস্থা, চলমান প্রজেক্ট, লাভ লোকসান আর শেয়ার হোল্ডারদের তথ্য। আজ থেকেই পড়া শুরু করো। ঠিক আছে। আমি ফাইলগুলো খুলে একের পর এক পড়তে শুরু করলাম। তখন যে বিকেল করিয়ে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিসেস আহমেদ। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মন খারাপ করা গলায় মেঘলা বলল, আজও কি অনেক দেরি হবে? আমি ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম সত্যি অনেক দেরি হয়ে গেছে। আর আধা ঘন্টা, তারপর সোজা বাসায়। আচ্ছা, আমি অপেক্ষা করছি। বউয়ের ফোন। জি। তাহলে আজ এইটুকুই থাক, বাকি কাজ কাল হবে। নতুন চেয়ারম্যানের অফিস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন সংসারও। হেসে ফাইলগুলো বন্ধ করলাম। ঠিক বলেছেন, কাজ বাড়াবে না, কিন্তু কেউ যদি অপেক্ষা করতে করতে মন খারাপ করে বসে থাকে সেটা ভালো লাগবে না। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলাম। আমার গন্তব্য এখন শুধু একটা বাড়ি নয়, সেখানে কেউ একজন আমার ফেরার অপেক্ষায় বসে আছে। সেটা ভাবতে অজান্তেই মুখে একটা হাসি ফুটে উঠল। একটু পরে বাসায় চলে আসি। শরীর ক্লান্ত হয়ে গেছে। বাপরে, শরীর ক্লান্ত হয়ে গেছে। বস, সকালে একটু শারীরিক ব্যায়াম করলে শরীরটা ফিট থাকবে। এমন বডি কাঠামো চেঞ্জ করা উচিত। শরীর ফিট থাকলে সব পেরেশানি দূর হয়ে যাবে। কথা ঠিক। তাহলে আগামীকাল থেকে শুরু করতে হবে। একটু একটু করে শিখিয়ে দিবেন। বেশি বেশি করতে গিয়ে তখন শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওকে ওকে।
গাড়ি থেকে ব্যাগ নিয়ে কাঁধে ঝুলিয়ে বাসার ভিতরে এলাম। রুমে আসতেই দেখি মেঘলা শুয়ে শুয়ে ফোন দেখছে। আমাকে দেখতে পেয়ে ফোন রেখে উঠে পড়েছে। ওর এমন দেখে আমার হাসি পাচ্ছে। কী ব্যাপার মিসেস আহমেদ, ওই রুম ভালো লাগে না? সবসময় এই রুমে থাকছেন যে? থাক থাক, আর লজ্জা পেতে হবে না। ব্যাগ টেবিলের উপর রেখে ব্লেজার খুলতেই আমার হাত থেকে নিয়ে আলনার দিকে এগিয়ে গেল। বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে এবং অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমি সাকসেস। এখন বউ হবার চেষ্টা করছে। আশা করি এটাও একটু একটু করে আয়ত্তে নিয়ে চলে আসবে। মিসেস আহমেদ কি রাগ করে কথা বলছেন না, না লজ্জায় কথা বলছেন না? কোনো জবাব নেই। মনে হচ্ছে রাগ করে আছে। ধীরে ধীরে পিছনে গিয়ে দাঁড়ালাম। আলনায় ব্লেজার রেখে ঘুরতেই খেলো আমার সাথে ধাক্কা। আজকে একটু বেশি কাছে আসা হয়ে যাচ্ছে। একটু পিছনে সরে গিয়ে বলল, সরুন আপনি, আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমি কি করলাম? আমার অপরাধ কি? আমি তো সকালে বলেছি আমার ফিরতে দেরি হবে। আপনাকে তখন ফোন দিলাম, তারপরও অনেক দেরি করলেন। আরে জ্যামে আটকা পড়ে গেছিলাম। এখন আমি কি করব বলুন? আপনার সাথে কথা বলার পরপরই অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু জ্যামে আটকা পড়ে গেছিলাম। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এমনভাবে আমার সামনে মূর্তির মতো দাঁড়ালেন কেন? সরুন তো। 2 পা পিছিয়ে সরে গেলাম। স্পর্শ করতে ভয় করছে। যদি আমি স্পর্শ করতে গিয়ে আবার অতীত মনে করে ট্রমার মধ্যে চলে যাই, তাই আপাতত দূরে থাকাটাই ভালো। আর আজকে কেন জানি বেশি কাছে চলে গেছি। আরও সময় দেওয়া প্রয়োজন। এখন জ্যামে আটকা পড়াও নাকি আমার দোষ? আমি কি ইচ্ছে করে জ্যামে পড়েছিলাম নাকি? আর না আমার ডানা ছিল যে উড়ে আসতাম? শুধু শুধু রাগ দেখাচ্ছে। এটা বউদের অধিকার। বুঝেছি বুঝেছি। ঘুরে শার্ট খুলতে শুরু করলাম। এমনভাবে একটা মেয়ের সামনে শার্ট খুলছেন, আপনার লজ্জা করছে না? ছি, আপনি কি মানুষ, হ্যাঁ? ঘুরে একটা নজর দিয়ে শার্ট খুলে আলনায় রেখে ফরমাল পোশাক নিয়ে ওয়াশরুমে এলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে দেখি মেঘলা কফি নিয়ে এসে টেবিলের উপর রেখেছে, আর সে বিছানায় বসে বসে পা তুলাচ্ছে। কফি নিয়ে বেলকনিতে এলাম। রাত হয়েছে, তাই পাখির কোনো কিচিমিচির আওয়াজ নেই। না হলে দিন হলে তো শুধু কিচিরমিচির আওয়াজ শোনা যায়। সকাল যখন হচ্ছে তখন আরও বেশি শোনা যায়। 3 দিন এমনভাবেই কাটলো। সকালে ভার্সিটিতে যাবার জন্য রেডি হচ্ছি, তখন মেঘলা আমার রুমে এলো। এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি হলো? মন খারাপ কেন? আমি কিছু করেছি? কোথায় না তো। আপনি আবার কি করবেন? এবার কান্না করে দিয়েছে। আমি তো কান্না করার কোনো রিজন খুঁজে পাচ্ছি না। কি হলো? কান্না করেন কেন? আপনি আপনি আমাকে এমন এড়িয়ে যাচ্ছেন কেন? আমার থেকে কেমন দূরত্ব বজায় রেখে কথা বলছেন, আমার থেকে দূরে দূরে দাঁড়াচ্ছেন। আপনি 3 দিন থেকে এমন করছেন। আমি কি করেছি যে এমন করছেন? না নতুন কোনো মেয়েকে পেয়েছেন? হ্যাঁ, ও, এবার বুঝতে পারলাম। আমি ভেবেছিলাম আপনাকে আরও একটু সময় দেওয়া উচিত। হঠাৎ করে খুব কাছে চলে গেলে যদি আপনার আগের ট্রমাগুলো আবার মনে পড়ে যায়, তাই ইচ্ছে করে একটু দূরত্ব বজায় রেখে চলছিলাম। বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য। আমি কি এখনো আপনার কাছে এতটাই পর? একদম না। আপনি আমার সবচেয়ে আপন মানুষ, তাই তো আপনার একটা কষ্ট আমি দেখতে চাই না। তাহলে এমন দূরে দূরে থাকবেন না। আপনার এই দূরত্বটাই আমার সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। আচ্ছা, আর এমন হবে না। তবে একটা কথা, কি? যদি কোনোদিন আমার কোনো আচরণে আপনার খারাপ লাগে, তাহলে মনে মনে কষ্ট না পেয়ে সরাসরি বলবেন। আমি কিন্তু মনের কথা পড়তে পারি না। আমার কাছে এসে বুকে মাথা রাখলো। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মুহূর্তে হার্টবিট বেড়ে গেল। আমার কাছে কেমন স্বপ্নের মতো লাগছে। ছেড়ে দিয়ে মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। তারপর আলতো করে একটা চিমটি দিয়ে বলল, এমন মূর্তি রূপ ধারণ করলেন কেন? তার চিমটির জন্য বাস্তবে ফিরলাম। না হলে তো মনে হচ্ছিল কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। না না, এমন কিছু না। আপনি হঠাৎ করে জড়িয়ে ধরবেন এটা কল্পনাও করিনি, তাই একটু ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। মিসেস আহমেদ তো দেখি এখন পুরোপুরি প্রেমে পড়ে গেছেন। আবার মাথা নিচু করে নিল। থুতনি ধরে মাথা তুলে কপালে একটা চুমু দিলাম। এতে আর লজ্জা পেয়ে গেল। এই যে, এখন রোম্যান্স করলে চলবে না, আমাকে ভার্সিটিতে যেতে হবে। হুম। এসে শার্টের বোতাম লাগাতে শুরু করলো। আমি চুপচাপ দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছি। বোতাম লাগানো শেষ হলে ব্লেজার নিয়ে এসে দিল।
এক হাতে ব্লেজার এবং গিয়ে কাঁধে ব্যাগ নিলাম। সাবধানে যাবেন। বাই। বাই। রাতে দেখা হবে। এরপর বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে আসি ভার্সিটিতে। তারপর ক্লাস শেষ করে অফিসে। গাড়ি থেকে নেমে সোজা অফিসে ঢুকে পড়লাম। রিসিপশনের সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। গত কয়েকদিনের তুলনায় আজ পরিবেশটা একেবারেই আলাদা। মনে হচ্ছে সবাই বুঝে গেছে আমি শুধু নামমাত্র চেয়ারম্যান নই। লিফটে উঠে নিজের ফ্লোরে চলে এলাম। আসো, সবাইকে কনফারেন্সে রুমে অপেক্ষা করছে। আজ আবার কি? সিনিয়র ম্যানেজমেন্ট মিটিং। তোমাদের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে হবে। ওকে। আমি কনফারেন্স রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরের প্রায় 20 জন সিনিয়র কর্মকর্তা বসে আছেন। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আমি সবার দিকে একবার তাকাতেই হঠাৎ চোখ থেমে গেল। আব্বু আব্বুও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না। সবাই বসুন। সবাই বসে পড়ল। কিন্তু রুমের ভিতরে চাপা ফিসফিস শুরু হয়ে গেছে। আদিল সাহেব উঠে দাঁড়ালেন। আপনাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার আকাশ আহমেদ নীল। শিকদার সাহেব চলে যাবার পর উনি আমাদের কোম্পানির নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। কথাটা শেষ হতেই পুরো রুম নিস্তব্ধ। কেউ অবিশ্বাসে তাকিয়ে আছে। আব্বুর মুখের এক্সপ্রেশনও বদলে গেল। অবাকের সঙ্গে যেন গর্ব মিশে আছে। আমি ধীর পায়ে চেয়ারে বসে বললাম, আপনারা নিশ্চয়ই ভাবছেন এত কম বয়সের একজন ছেলে কিভাবে এই চেয়ারে বসলো। কেউ কিছু বলল না। প্রশ্ন করাটা স্বাভাবিক, তাই আমি কার উপর রাগ করছি না। তবে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমি সবার দিকে একবার তাকালাম। তারপর বললাম, এই অফিসে আমি কারো আত্মীয় নই, কারো ছেলে নই, কারো পরিচিতও নই। আমি শুধু এই কোম্পানির চেয়ারম্যান। অফিসের বাইরে সম্পর্ক যাই থাকুক, অফিসের ভেতরে সবাই সমান। আমার চোখ এক মুহূর্তের জন্য আব্বুর দিকে গেল। তিনি চুপচাপ বসে আছেন। আর একটা বিষয়, কোম্পানির প্রতিটি ডিপার্টমেন্টের পূর্ণাঙ্গ অডিট শুরু হবে। গত কয়েক বছরের প্রতিটি হিসাব খতিয়ে দেখা হবে। কেউ যদি সৎ থাকেন, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু কেউ যদি কোম্পানির 1 টাকাও আত্মসাৎ করে থাকেন। আমি কথাটা শেষ না করতেই কয়েকজন একে অপরের দিকে তাকালো। তাহলে তার পদমর্যাদা আমাকে একটুও থামাতে পারবে না। পুরো কনফারেন্স রুম আবারও নিস্তব্ধ। আজি সাহেব মুচকি হাসলেন। আরও কিছু কথা হলো। তারপর মিটিং শেষ হলো। তাহলে আজকের মিটিং এখানে শেষ। সবাই একে একে বেরিয়ে যেতে লাগলো। অবশেষে আব্বু দরজার কাছে গিয়ে থামলেন। তিনি আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই আদিল সাহেব আমার দিকে তাকিয়ে বলল, উনি তোমার বাবা, তাই না? জি। আমি ভেবেছিলাম তুমি হয়তো ওনাকে আলাদা সুবিধা দেবে। অফিসে আত্মীয় বলে কিছু নেই। এখানে সবাই কর্মচারী, আর আমি দায়িত্বে আছি। আব্বু যদি ভালো কাজ করেন সম্মান পাবেন, ভুল করলে অন্য সবার মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজিজ সাহেব সন্তুষ্ট হয়ে মাথা নাড়ালেন। তারপর বলেন, তদন্ত কতদূর? যত সামনে এগোচ্ছি ততই নতুন নতুন গরমিল বের হচ্ছে। আজিজ সাহেব কয়েকটা ফাইল আমার সামনে রাখলেন। এগুলো দেখো, এটা শুধু শুরু। আমি ফাইল খুলে একের পর এক পৃষ্ঠা উল্টাতে লাগলাম। কয়েক মিনিট পর ভুরু কুঁচকে গেল। এত টাকা? এটা শুধু শুরু, আরও অনেক হিসাব বের হচ্ছে। আপাতত প্রায় 40 কোটি। মোটামুটি কত? আপাতত প্রায় 45 কোটি টাকার অনিয়ম পেয়েছি, তবে পুরো অডিট শেষ হলে অঙ্কটা আরও বাড়তে পারে। বস, অর্ডার দেন, আজ রাতেই ধরে নিয়ে আসি। আমি মাথা নেড়ে না বললাম, না, এখন ওই ধরলে চলবে না। টাকা কোথায় গেছে, কার কাছে গেছে, আর কে কে জড়িত সব বের করতে হবে। শুধু জুবাইরকে ধরলেই খেলা শেষ হবে না। এসবের জ্বর পর্যন্ত যেতে হবে। তারপর সম্পূর্ণ উৎখাত করতে হবে। আদিল সাহেব মুচকি হেসে বললেন, আমিও এটাই আশা করছিলাম। ওর প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট, প্রতিটি সম্পত্তি, প্রতিটি লেনদেনের হিসাব বের করুন। দেশের বাইরে টাকা পাঠিয়ে থাকলেও সেটা জানতে চাই। আর একটি বিষয়, অডিট হচ্ছে জেনে জুবাইর দৌড়ে আমার সাথে দেখা করতে আসবে, ভয় পেতে শুরু করবে। আমি উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। নিচে ব্যস্ত শহর, অসংখ্য মানুষ নিজের কাজে ব্যস্ত। মৃদু হেসে বললাম, মানুষ ভুল করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা সেটা কোনোদিন না। রুমের ভিতরে আবারও নীরবতা নেমে এলো। আদিল সাহেব শান্ত গলায় বললেন,
তাহলে শুরু হলো আসল খেলা। আমি জানালার বাইরের দিকে তাকিয়ে উত্তর দিলাম, না, খেলা অনেক আগেই শুরু হয়েছে। এখন শুধু কয়েকজনের এখন শুধু কয়েকজনকে বুঝিয়ে দিতে হবে বোর্ডে নতুন খেলোয়াড় এসেছে। আজকের জন্য এইটুকুই। কোনো আপডেট থাকলে সরাসরি আমাকে জানাবেন। ঠিক আছে। আমি নিজের কেবিনে চলে এলাম। বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে নিচের শহরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দরজায় নক পড়ল। কামিন। একজন স্টাফ ভিতরে ঢুকে সম্মান দিয়ে বলল যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার মিস্টার আলিফ দেওয়ান আমার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, ভিতরে আসতে বলুন। কয়েক সেকেন্ড পর আব্বু দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। আজ অফিসের পরিবেশে উনি আর আমার বাবা নন, একজন সিনিয়র কর্মকর্তা।